ঘরের যেই কোণাতে গিয়েই বসবো সেখান থেকেই একটা ইঁদুর উঠে দৌড় দিবে। বিচ্ছুগুলো এত চালাক যে নাগালও পাওয়া যায় না, ধরতে পারলে কানটা মুচড়ে দিতাম। বলতে বলতে লাঠি নিয়ে ইঁদুর তাড়া করছি, হঠাৎ কেউ প্রবেশ করেই বলল, বুড়িমা লাঠি নিয়ে কুচেও হাঁটতে পারে না ভালো মতো, অথচ ঘরের ভিতর এত বড় লাঠি নিয়ে চলতে চেষ্টা করছেন কেন? দেখি হাত দেন। কোথায় যাবেন বলেন, আমি পৌঁছে দিচ্ছি। কোন ঘর দিকে যাবেন? হোয়াট? তার পুরো কথা শেষ হতেই সোজা হয়ে দাঁড়িয়ে পিছু ঘুরতেই ছেলেটা শক খেল বোধ হয়। এই আপনি কে? কাকে বুড়িমা বলছেন? না মানে ভুল ভেবেছি, আসল পিছন থেকে বুঝতে পারিনি। তারপর কুচু বুড়ি মতো কুচ হয়েছিলেন, এই আর কি। আমি ফাহিম। কানা নাকি বেটা? পেছন থেকে আমায় নাকি কুচো বুড়ি লাগে, যত সব। আমি তো ইঁদুর দেখে মারতে এলাম, কিন্তু বিচ্ছুগুলো দৌড়ে কোন দিকে পালালো। তাছাড়া আপনি আমার ঘরে কি করেন? মিস বা মিসেস, এটা আপনার ঘর না। আপনি আপনি ইঁদুর পিছে ঘুরতে ঘুরতে আমার বেলকনিতে চলে এসেছেন। ও সরি, আপনি নতুন ভাড়াটিয়া? জি। আর আপনি, আপনার নাম? আপনাকে কেন বলবো? বলে পাশের ঘরে চলে এলাম। এখানে আমরা থাকি ফ্রি, কারণ এটা আমার ফুপির বাড়ি। ফুপিরা দেশের বাইরে থাকে আর তাদের বাড়িতে আমরা থাকি। আমার বাবা মা দাদুর বাড়ি ছিল পদ্ম নদীর পাড়ে, যা কিছু মাস আগে নদীর গর্ভে চলে গেছে। তাই আমরা এখানে উঠেছি। আমি ফুলি গ্রাজুয়েট করে এখন জবের আশায় এদিক সেদিক ঘুরছি। মেয়েটা অদ্ভুত তো। যাই হোক, যে কাজ যাচ্ছিলাম সেইখানেই যাই। বাবা, তুমি আজ দুপুরে আমাদের ঘরেই খেও। এসেছো আজ? সব নিশ্চয়ই গোছাতে পারবে না? হেল্প লাগলে বলো। আমার মেয়ে আছে ফুলি, ওকে না হয় ডেকে নিও। জি আন্টি, ঠিক আছে। তেমন কিছু তো আনি নাই, তা একটু বাজারের দিকে যাচ্ছি। মা, হেই পোলাডারে তুমি ভাড়া দিলা কেমনে? সবসময় তো বলো যুবতী মেয়ে ঘরে কোনো ব্যাচেলার ছেলেকে ভাড়া দিব না। আর বলিস না, ছেলেটা ব্যাগ হাতে রাস্তার পাশে বসেছিল মন খারাপ করে। আমি বাজার থেকে তখন ফিরছিলাম, কারণ জিজ্ঞাসা করতেই বলল আজই এখানে আসছে, আর কোনো থাকার জায়গা পাচ্ছে না বলে বসে আছে রাস্তায়। বলতো, বাসা ফাঁকা থাকতে এমন মানুষকে রাস্তায় থাকতে দেওয়া যায়? তবে কথা বলে বুঝেছি ছেলেটা ভালো আছে। তার থেকে বড় কথা, তোর থেকে বয়সেও কিন্তু ছোট, তাই সাহস করে আনলাম। উদ্ধার করেছো একেবারে আমাকে। দেখে সরো, কাপড়গুলো তুলে নিয়ে আসি। শুকিয়ে গেছে মনে হয়। বয়সে ছোট বলল মা, অথচ দেখতে মনে হলো কত বড়। প্রথমবার দেখাই তো আমার সেই পছন্দ হয়েছে তাকে। মুখের কালো চাপদাড়ি যেন তার বয়স ঢাকা দিয়ে কয়েক বছর বাড়িয়ে দিয়েছে। আপু, ফুলে আপু আছেন কেউ ঘরে? কে ডাকে আমার নাম ধরে? দরজা খুলে বেরিয়ে দেখি সে দরজায় দাঁড়িয়ে। হ্যাঁ বলেন। আন্টি আসতে বলেছিল দুপুর লাঞ্চের জন্য। আমার ঘর তো রান্না হয়নি তাই। হ্যাঁ ঠিক আছে, চলে আইসেন দুপুরে। কি বলছিস এসব ফুলি? দেখি সরে দাঁড়া দরজা থেকে। ফাইমকে আসতে দে। ইস রে, তাই তো, এখন তো দুপুর। জি। কেটে তাকে ভেতরে ঢোকার জন্য অনুমতি দিলাম। সে মুচকি হাসি দিয়ে ভেতরে এলো। এমন অপরিচিত কাউকে সরাসরি মা কি করে যে ঘরে নিয়ে আসে কে জানে। আন্টি, আমি কিন্তু ভেবেছিলাম ফুল আপু বোধ হয় পড়াশোনা করছি, আমার থেকে কয়েক বছর ছোটই হবে। বয়স বেড়ে বুড়ির মতো হয়ে যাচ্ছে দিন দিন। এই ছিল আমার মুখে এত কম বয়সের ছাপ কই থেকে পেল? নাকি মন গলানো কথা? হয় বাবা, মেয়েটার বয়স বাড়ছে, সাথে আমাদের টেনশনও। গ্রাজুয়েট কমপ্লিট করলো, এখনো পর্যন্ত একটাও চাকরি বাকরি হলো না। আর সে আবার জব না পেয়েও বিয়েও করবে না। বলতো, মেয়ে মানুষ এত বয়স পর্যন্ত কেউ ঘরে রাখে? লোকেও তো খারাপ কথা শোনায়। মা সবসময় এই কথা সবাইকে বলতে থাকো কেন? চুপচাপ খেতে দাও না তাকে। দেখেছো কেমন মেয়ে আমার, দুটো কথাও বলা যায় না। আমি কি কিছু মিথ্যা বলেছি বলো তো? আন্টি চিন্তা করবে না, এক ব্যবস্থা তো হয়ে যাবে। হয়তো ওনার কপালে যে আছে, তো বিয়ের বয়সতে একটু লেট হয়ে গেছে। এই যা ফুলি, আপনি কোথায় কোথায় টেরে দিচ্ছেন জবের জন্য?
কেন? আপনার রিকোয়েস্টে কি জবটা আজই পেয়ে যাব নাকি? চুপচাপ খান তো মিয়া, এত ভাব নিতে হবে না। বা মায়ের কথা ইমোশনাল ফুলও হতে হবে না। এটা আমার মায়ের রোজকার ভাষণ। আপনি প্রচুর ঘাটতারা মিস সিনিয়র। আপনাকে সোজা করতো আমার যথেষ্ট কয়লা খরচ করতে হবে। আপনি কিছু বললেন না? আচ্ছা, এখানে একলা ছেড়ে ভাড়ায় থাকতে আসছেন কেন? পরিবার নেই? আছে, সবাই আছে। আমি আসলে একটা কাজ এসেছি। এই যা, কাজ হয়ে গেলে ফিরে যাব আপনার দুনিয়ায়। ও আচ্ছা, আবার চুরি টুকারি করার মিশনে নামেন নাই তো? দেখেন, আগে থেকে বলে রাখছি, আমাদের ঘরে কোনো স্বর্ণের জিনিস নাই, মায়ের একটা নাকফুল ছাড়া। আর যার জিনিসপত্র দেখছেন সবই পুরনো, ফেলে দেওয়া বাতিল ফার্নিচার আমার ফুপির। তাই কোনোভাবে মেরামত চলছে আমাদের। আর নগদ টাকার কথা তো বাদে দিলাম। তাই বলছি, আমাদের ঘরে চুরি করা আপনার শুধু লস মিশনই হবে। কি সব কথা বলিস ফুল? ছেলেটাকে সুন্দর মতো দুটো খেতে দে। বাবা, তুমি খাও, ওর কথায় কিছু মনে করো না। না না আন্টি, কিছু মনে করিনি। গম্ভীর মানুষের কথায় আমি কিছু মনে করি না। কি বললেন আপনি? কি বলেছি আপনি কি শুনেছেন? আপনি আমাকে কম্পত বলেছেন? আপনি কম্বোধ? ও আচ্ছা, জেনে রাখলাম। শুক্রিয়া আন্টি, আপনার হাতে রান্নাগুলো সব দারুণ ছিল। মনে হচ্ছিল আমার মায়ের হাতে রান্নাই খাচ্ছিলাম। ছেলেটা আচ্ছা ফাজিল, মুসকে মুসকে হাসছে, সাথে আমার মাও হাসছে। আচ্ছা, রাগ হলো। সে না হয় বাইরের একটা ছেলে, আমার উপরে হাসতেই পারে, কিন্তু আমার মাও ধর ভালো লাগে না। রান্নার প্রশংসা তুমি করো, তবে সব রান্না আমি না ফুলই করেছে। আমি গিটের ব্যথার জন্য অনেক সময় বসে কাজ করতে পারি না, তাই ফুলই কম বেশি সব করে। মেয়ে তো মায়ের কষ্ট বুঝবে, বোঝা উচিত। আঙ্কেল আসে না খেতে দুপুরে? না বাবা, পরের কাজ করে, দুপুরে আসে না, খাবার সঙ্গে করে নিয়ে যায়। ও আচ্ছা, আঙ্কেল বেতন পান কত? এমন অন্যের বাড়িতে কাজ করে? ফসলের জমিনে কাজ করে, দিনে 500 দেয়। ফুলও প্রাইভেট পড়িয়ে অল্প হাতের কাজ করে কিছু দেয়, আমাদের সংসার চলে যায়। আমার কাছে আঙ্কেলের জন্য এর থেকে ভালো কাজের একটা অফার আছে। আঙ্কেল এলে বরং আমার ডাক দিন, আমি কথা বলবো। যদি সে এই কাজ ছেড়ে অন্য কাজ করতে চায়, তাহলে বেতন পাবে বেশি, আর এত কষ্ট করতে হবে না। তুমি কাজ কই বাবা? আচ্ছা ঠিক আছে, দেখি। সন্ধ্যায় আসবে, ঘরে ফিরতে রাত হয়, একটু দূরের রাস্তা তো। জি, এখন তাহলে উঠি। ফুলেপু কোথায় চলে গেল? রাগ হলো নাকি আমার উপর? আমি মজা করেছিলাম তার সাথে। না, রাগ করেনি। ওর প্রাইভেট পড়াতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই স্টুডেন্টের বাসায় গেছে। ও আচ্ছা, মিস সিনিয়র, আপনি তো দেখি কঠোর পরিশ্রম করেন। আপনাকে আমি যত চিনেছি জেনেছি, ততই অবাক হচ্ছি, সত্যি অবাক হচ্ছি। আপনার মতো কিছু মেয়ে জন্মালে বাবা মার ছেলে আশা করে মেয়ে জন্ম দিয়ে হতাশ হবে না। গুড জব। এই, আপনি আমার ফুল গাছগুলোই পানি কেন দিচ্ছেন? ও আপনি? আমি আপনার ফুল বাগানের মালিক হব। আপনার ফুল গাছে পানি দিতেছি। 5 টাকা দিবেন? এখানে বসেছিলাম গধূলির বিকেলে, আপনার ফুল গাছগুলো আমাকে ডেকে বলল তাদের বড্ড পিপাসা পেয়েছে, তাই খাই দিলাম পানি। পাগল পেয়েছেন আমাকে? ফুল গাছ আপনাকে কেন ডাকবে? সে কি কথা বলতে পারে? এই ডাক হৃদয়ের কান্দে শুনতে হয়। আপনি বোধহয় কখনো বোবা মানুষের কথা বলতে শোনেননি, তাই বলছেন না এই ডাক। আপনি খেয়াল করবেন, বাক প্রতিবন্ধী একটা সন্তানকে মা ডাকে, বা তার কাছে শুনে নিবেন, দেখবেন সে বলবে তার ছেলে কথা বুঝতে পারে। কথা বুঝেছেন? আপনার মাথায় সমস্যা আছে। আমি প্রতিদিন বাড়িতে ফিরে এদের পানি দিই, তাই আপনার না দিলেও চলবে। আমি দিতে আসবো না, কিন্তু কখনো ডেকে যদি তারা বলে তাদের পিপাসা পেয়েছে, আমি অবশ্য মেটানোর চেষ্টা করব। কয়েকদিন হয়ে গেছে আপনি এখানে এসেছেন, কোথায় কোনো কাজ তো করতে দেখি না। সারাদিন বাসাতেই শুয়ে বসে কাটান, আর ফোন একটা কানের কাছে থাকি। সমস্যা কি? বাহ, মিস সিনিয়র দেখছি আমার পুরো খোঁজখবরই রাখছে। প্রেম পড়লেন নাকি আবার? হা হা, সো ফানি বলে মুখ ভেংসি কাটলাম। খোঁজ খবর রাখবো না?
আপনি আমাদের বাড়িতে থাকছেন, কোনো বাজে কাম করেছেন কিনা, বিপদে পড়েছেন কিনা, মানবিক দায়িত্ব আমাদের আপনার খোঁজ রাখা। জি জি অবশ্যই, তার জন্য আমি কৃতজ্ঞ। শোনেন, আপনাকে আমার কিছু কথা বলার ছিল, কিছু কথা ছিল। চলে যেতে চেয়েও দাঁড়িয়ে পড়লাম। বুক ধুকভুক করে উঠল। সে কি প্রপোজ করবে নাকি এখন আমায়? তাহলে আমি সব ভুলে তাকে অ্যাকসেপ্ট করে নিব। ভাবনার মাঝে তার দিকে ফিরলাম। বলেন, কি বলবেন? আসলে মানে বলতে চাইছিলাম, কি করে বলি না, থাক। এত লজ্জা পাচ্ছে ছেলেটা, দেখে নিজেরই লজ্জা লাগছে। থাকবে কেন, বলুন না কি বলতে চান। আগে কখনো কাউকে বলিনি তো, আপনিও বা আমার সিনিয়র কেমন রিয়াক্ট করবেন? আমার একটু নার্ভাস লাগছে। মনের কথাটা দ্রুত বলে ফেলুন মিস্টার জুনিয়র। আমিও তাহলে ফটাফট নিজেরই কথাটা আপনাকে বলে দেব। ছেলে হয়ে এত নকরা করলে হয়? বলুন বলুন। বলে ফেলি তাহলে। সেদিন আপনার বাড়িতে গেলে সব খাবার সঙ্গে আর একটু ভর্তাও ছিল। আমি জানি না ওটা কিসের ভর্তা করেছিলেন, আমারও পছন্দ হয়েছিল। আর একটু করে খাওয়াবেন? আমার মুখের লজ্জাভাব কেটে গেল। আপনি কলা ভর্তা খাওয়ার জন্য এত ঢং করছিলেন? মানে? কিছু না, আরেকদিন করলে আপনাকে দিয়ে যাব বলে চলে আসতে লাগলাম। আবার পেছনে ডাকলো। ভাবলাম প্রথমবার ভয়ে ভালোবাসার কথা বলতে চেয়ে ভর্তার কথা বলেছে, এবার অন্তত সাহস করে বলবে, তাই দাঁড়িয়ে গেলাম। বলুন। আমি তো ঘরে রান্না করি না, বাইরে এসে খেয়ে আসি। আপনি ভর্তা করলে ভাত সেও দিয়ে খাওয়ার জন্য। ভাত প্রয়োজন হবে, তাই না? আপনি একটা চাতা বলে সেখান থেকে চলে এলাম। বাজে ছেলে, ভাত খাওয়া দাওয়াত নিতে এত ঢং, তাহলে বেটা ভালোবাসার কথা বলার জন্য কত ঢং করবি? ভাত সহ কি রাগ করলো, এমন রেখে চলে গেল কেন? কিরে ফুল, কাকে বকতে বকতে ঘরে ফিরছিস? কি হয়েছে আবার? কি আর হবে, আমার মাথা হয়েছে, দেখতে পাচ্ছে না যত সব। ভালো লাগে না। নিচের ঘরে এসে দরজা বন্ধ করে বিছানায় বসলাম। এত রাখছি কেন আমি? নাকি সে আমাকে ভালোবাসে না বলে? হবে হয়তো। এত সুন্দর আমি কোথায় খুদ আছে? নেই তো। সুন্দর চিকনা বডি আমার, অতিরিক্ত মোটাও নয়। তাহলে সে কেন প্রেমে পড়েনি আমার? আমি সিনিয়র তাই বলে? দরজা খুলে ফুলকে পেলাম। আসেন ঘরে এসে বসেন। ওয়াও, কিছু নিয়ে আসছেন আমার জন্য? হ্যাঁ, তার ঘরে একটা টেবিল পেয়ে তার উপরে রাখলাম। এ কি আপনার ঘরে একটা চেয়ার টেবিল ছাড়া আর কিচ্ছু নেই কেন? আপনার বেডিং পত্র? আপনি ঘুমান কিসে? ফ্লোর বেড আছে, সেটা এখন গুছিয়ে রাখা, রাত হলে সেট করি। বাকি আমি একটা ছেলে মানুষ, আর কিছু প্রয়োজন হয় না। ও আচ্ছা, আমি বেশ অবাক হলাম। ঘরে একটা প্লেট গ্লাস পর্যন্ত নাই। শখানেক পানির বোতল দেখে চমকে গেলাম। এত পানি? পানিটা আর বেশি লাগে, তাই এনে রাখছি। এটা কেনা পানি? আপনি এই পানি খান? আমাদের কলে তো ভালো পানিই আছে, পরীক্ষা করা, কোনো আর্সেনিক নেই। জানা ছিল না তো, তাই এখন জেনে রাখলাম, পরের থেকে ব্যবস্থা করব। যাই হোক, রান্না করে নিয়ে আসছি, খেয়ে নেন। আচ্ছা দাঁড়ান, আরেকটা প্লেট নিয়ে আসছি। একটাও প্লেট আনেনি আপনার ঘরে পাবো বলে। এই বেটাই এমন ঘরে থাকে কি করে? গোসল করে পরে কি ঘরে তো তার ড্রেস পর্যন্ত দেখলাম না, অথচ প্রতিদিন আয়রন করা জামা কাপড় ছাড়া পরে না। এতদিন ভেবেছি ঘরেই হয়তো সব এনেছে, এখন তো দেখছি সব ফাঁকা। দারুণ রান্না করেছেন আপনি। শুধু ভর্তার কথা বলে এত পদের খাবার পেলে তো প্রতিদিন ভর্তা খেতে চাইতাম। আপনি এমন ভাব করেন যেন এগুলো কখনো খানে নাই। কলা তো চেনা উচিত ছিল। কি ভর্তা খেলেন সেটাও তো বলতে পারেন না। আসলে আপনার হাতের তৈরি খাবার তো টেস্টই আলাদা, তাই ভুল হয়েছে চিনতে। বাকি সবই চিহ্নিত। চিনলেই ভালো। খাবার খাওয়ার পরে আবার সব নিয়ে ঘরে চলে এলাম। মায়ের থেকে সম্পাদে জানতে পারলাম কাল আমাকে দেখতে আসতেছে কেউ। আমি রেগে গেলাম। মা বুঝালো, সেও জানতো না। বাবা বলেছে, ও হ্যাঁ, বলাই হয়নি। আমার বাবা সত্যিই ভাইমের কথা মতো মালিকানা এক কোম্পানিতে জব পেয়েছে। বাবা শিক্ষিত মানুষ, নতুন জায়গায় এসে অনেক চেষ্টা করেছিলেন প্রথম প্রথম জব পাওয়ার, কিন্তু হয়নি। সংসার চালাতে যা কাজ পেয়েছিলেন তাই করছিলেন। এবার বাবার মাইনে ভালো, কষ্ট ও কম দেখে আমিও স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম। তখন শোন মা, এই শাড়িটা পরে তৈরি হয়ে নে,
লোকজন তো কিছু সময় পরে চলে আসবে। তোর বাবার তো ছেলে পক্ষের সবাইকে খুবই পছন্দ। তারাও যদি তোকে আজ পছন্দ করে তবে আকত্রক হয়েই যাবে। শাড়িটা সুন্দর মা, অনেক দামি বলে মনে হচ্ছে। তোমার তো এটা ছিল না আগে, বাবা কিনে আনছে নাকি? না, ফাইম আছে না, ও শুনে তোকে গিফট করলো, বললো আন্টি, আমি তো ঘরের মানুষের মতো, ফুলাপুর বিয়ে হতে পারে এমন ধরনের কিছু দেওয়া উচিত ভেবেই তো এটাই নিচ্ছি। তাই তুমিও না করতে পারলে না, তাই তো নিয়ে এলে। আর সেটা এখনই আমাকে পরাবে। ভালো, যাও তুমি, আমি পরে রেডি হচ্ছি। মা চলে গেল। শাড়িটাই হাত বুলিয়ে দুটো নিঃশ্বাস নিলাম। এটাই সত্য, চির সত্য। ফাহিম আমার বয়সে ছোট, বা তার চোখে আমি অনেক সিনিয়র। ওকে মনের মধ্যে জায়গা দিয়েছি, এটা একান্তই আমার সমস্যা। আর যা হওয়ার নয় সেসব ভুলে যাওয়াই ভালো। নিজেকে বুঝিয়ে শাড়িটা পরে নিলাম। অল্প সাজুগুজু করে পরিপাটি হলাম। বাবা মা তো আমার ভালোই চাইবে, তাদের উপরে আমার কথা বলা ঠিক হবে না। হয়েছে তোর, এবার চল। সবাই কখন এসে পড়েছে, তোকে তোর বাবা নিয়ে যেতে বলেছে। আমি মায়ের সাথে এলাম। অনেক মানুষ, এতজনকে দেখে একটু চমকালাম। মেয়ে দেখতে তো সাধারণ 4 বা 5 জন আসবে। এরা তো বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছে, মেয়ে পছন্দ হলে বিয়ে করাবে। তাই হয়তো 10 থেকে 15 জন এসেছে। সবার মাঝে ফাইমও আছে। মা বাবা হয়তো তাকেও ডেকেছে, ছেলের মতো মনে করে। তবে সব কথা শেষ এ যখন বুঝতে পারলাম, এরা আর কেউ নয়, বরং ফাহিমের পরিবার। আমি চমকে গেলাম। চমকানো আর বাকিও ছিল আমার। বিয়েটা হলো এই সন্ধ্যাতেই। সবাই আমাকে সাথে করে আজ নিয়ে যেতে চায়। বাবা মাও তাই রাজি হলো। কয়েকদিন বেরিয়ে না হয় আসবো, তেমনই কথা চলছে। আমি নীরব দর্শক। মিসেস সিনিয়র, চুপ করে কত সময় থাকবে? এবার তো কথা বলে একটু। দেখো, আমাদের গাড়িতে আর কেউ নেই, ড্রাইভারও আমার বন্ধু বসা। ও শুনবে না কিছু, কানে ইয়ারফোন গুঁজে দিয়ে আমাদের কথা বলতে স্পেস দিয়েছে। এগুলো সব কি? বিয়ে, পরিবার, ভাড়াতে ওঠা, এসব কি? খুব স্বাভাবিক, এফ গ্রুপ হৌ মালিকের বউ হবে। একটু তো চেনা প্রয়োজন ছিল, খুব কাছ থেকে। তাই তোমার কাছ থেকে পাশে থাকার জন্য ভাড়ায় উঠেছিলাম। আমি কেন? বুঝেছি, তুমি সব প্রশ্নের উত্তর চাচ্ছ আগে। আমি তোমাকে প্রথম দেখেছিলাম তোমাদের আগের বাড়ি থাকতে। তারপর কাজে বিজি থাকায় খোঁজ নিতে আসতে পারে। নিউজে একদিন দেখলাম ওদিকে নদীর পাড় ভাঙ্গনে কয়েক মানুষ বাড়িঘর চলে গেছে। জায়গা লোকেশন বুঝতে পেরে আমি ছুটে যাই তোমার খুঁজতে, কিন্তু পাই না। পরে তোমাদের খুঁজতে লোক পাঠায়। চেনে চেনে শুনতে শুনতে তোমাদের ওই বাড়িতে সে খুঁজে পায়। আর তখনই ব্যাগ প্যাক করে ছুটে আসি। আর দেখা হয় তোমার আম্মুর সাথে। কি বলবো ভেবে না পেয়ে বললাম থাকার জায়গা নেই। সে বাড়ি নিয়ে গেল, ব্যাস। তারপর এখন তুমি আমার। এত সহজ সবকিছু? আমাকে যে কষ্ট দিয়েছেন তার কি হবে? ভালোবেসে সব পুষিয়ে দিব, কাজ ছেড়ে কি সব কষ্ট দূর করে দিব, চলবে না? লজ্জা পেলাম তার কথায়। হাতে হাত রেখে দুজনে বসে এগোচ্ছি নতুন জীবনের দিকে। ভালোবাসা সব সময় সুন্দর।